বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ। জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ। জুলাই আন্দোলনে যখন শেখ হাসিনার মন খারাপ হতো বা মেজাজ খারাপ থাকতো, তখনই মমতাজ শেখ হাসিনাকে গান শুনিয়ে তার মন ভালো করতেন। এই কথা শুনে এজলাসে হাসির রোল পড়ে যায় এবং বিষণ্ণ মমতাজ নিজেও হেসে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে হত্যার অভিযোগে সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতে শুনানির সময় মমতাজ এই হাস্যোত্তক বক্তব্য দেন। পুরো এজলাসে তার এই হাস্যোত্তক বোকামি কথাবার্তায় সমস্ত জাজেরা হেসে দেন। এই মামলায় মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম রিমান্ড আবেদন করেছে মমতাজের। অবশেষে মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে 600 ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে আজ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে 600টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এবং তাদের ঘাঁটিগুলো গুড়িয়ে দেবে। এদিকে সৌদি আরবই বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ। রিয়াদ ফোরামে ট্রাম্পের বার্তা। সৌদি আরব আমেরিকার বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বলে অভিহিত করেছেন। আজ রিয়াদে আয়োজিত এক উচ্চ পর্যায়ের ফোরামে দেওয়া বক্তব্যে তিনি সৌদি নেতৃত্ব, অর্থনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক মঞ্চে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের ভূয়সী প্রশংসা করেছেন। এরপর জানাবো, গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আগামী দিনগুলোতে দেশটির সেনারা গাজায় পূর্ণ শক্তি দিয়ে প্রবেশ করবে এবং তাদের অভিযান শেষ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে আসবে না। তারা হামাসকে সরাসরি একদম নির্মূল করে তারপর গাজা থেকে বেরোবে। জানাবো, গাজায় হাসপাতালও হামলা চালালো দখলদার ইসরায়েল। এক রাতে নিহত 81। ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 81 জন নিরীহ ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছে। তারা হাসপাতালে হামলা চালিয়ে 81 জনকে হত্যা করেছে। এ পর্যন্ত তারা 36টি হাসপাতাল ধ্বংস করে দেয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ। জুলাই আন্দোলনে যখন শেখ হাসিনার মন খারাপ হতো বা মেজাজ খারাপ থাকতো, তখনই মমতাজ শেখ হাসিনাকে গান শুনিয়ে তার মন ভালো করতেন। এই কথা শুনে এজলাসে হাসির রোল পড়ে যায় এবং বিষণ্ণ মমতাজ নিজেও হেসে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে হত্যার অভিযোগে সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতে শুনানির সময় মমতাজ এই হাস্যোত্তক বক্তব্য দেন। পুরো এজলাসে তার এই হাস্যোত্তক বোকামি কথাবার্তায় সমস্ত জাজেরা হেসে দেন। এই মামলায় মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম রিমান্ড আবেদন করেছে মমতাজের। অবশেষে মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত আদেশ দেয়। শুনানির সময় জনকীর্ণ এজলাসে কাঠগড়ায় পুরো সময় গালে হাত দিয়ে বিষণ্ণ মনে পিপির বক্তব্য শুনতে দেখা গেছে মমতাজকে। এক পর্যায়ে ওমর ফারুক ফারুকী আদালতকে বলেছেন, এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকত, তখন তিনি হাসিনাকে গান শোনাতেন। এ সময় এজলাসে হাস্যরস তৈরি হয়। পিপির বক্তব্য শুনে বিষণ্ণ মমতাজ নিজেও তখন হেসে দেন।
দেন। পরবর্তী সময়ে আদালত আসামি পক্ষের বক্তব্য শুনতে চান, তখনও আইনজীবীকে খুঁজে পেতে বেগ পেতে হয় আদালতের। আসামি পক্ষের দাখিল করা নথি দেখে অ্যাডভোকেট রেজাউল করিমকে ডাকতে থাকেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা। এরপর মমতাজকে বিচারক জিজ্ঞাসা করেন, আপনি কি ওনাকে চেনেন? আপনি আইনজীবী হিসেবে তাকে নিয়োগ করতে চাইলে ওকালতনামায় স্বাক্ষর করুন। কিছুটা সময় নিয়ে মমতাজ তার আইনজীবীকে শনাক্ত করে ওকালতনামায় স্বাক্ষর করেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান। মধ্যপ্রাচ্য উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আজ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়বে। সালামির ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরো বলেন, যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়ের রূপ নিয়েছে। গাজায় উদাহরণ টেনে তিনি বলেন, দৃঢ় সংকল্প থাকতে সামরিক শক্তিও প্রতিরোধ করা যায়। ইয়েমেনের সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না এবং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি। শেষে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমান বাহিনীর ক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার আরও বাড়ছে, যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্র যেভাবে এগিয়ে গিয়েছিল, অবশেষে যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে নেই। তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে পুরো বিশ্বের সামনে। গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আগামী দিনগুলোতে দেশটির সেনারা গাজায় পূর্ণ শক্তি দিয়ে প্রবেশ করবে এবং তাদের অভিযান শেষ হবে হামাসকে পরাজিত করার মাধ্যমে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে সংবাদ মাধ্যম আল আরাবিয়া নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহু বলেন, যে কোনো পরিস্থিতিতে আমরা যুদ্ধ বন্ধ করব না। একটি সামরিক যুদ্ধবিরতি হতে পারে, তবে আমরা সর্বাত্মকভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে ধ্বংস করা। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে ইচ্ছুক দেশগুলোকে খুঁজে বের করার জন্য কাজ করছি। আমরা এমন একটি প্রশাসন গঠন করেছি যা গাজার বাসিন্দাদের বাইরেও যার অনুমতি দেবে। তিনি আরও বলেন, আমাদের প্রয়োজন এমন দেশগুলো যারা তাদের গ্রহণ করতে রাজি। গাজা উপত্যকায় যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বসবাসরত প্রায় ২১ লাখ মানুষ